বাইরে থেকে খাই আসছি। ইসমতারা আর কিছু বললেন না, নিজের কাজ করতে লাগলেন মনোযোগ সহকারে। ইফাত মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, নীরবতা ভেঙে কোনো কিছু না ভেবেই বলে উঠল, আম্মা, আমি বিয়া করবো। ছেলের মুখ থেকে হঠাৎ এমন একটি কথা শুনে বিস্মিত হলেন তিনি। মুখে রানী আমিনের মা পাশে বসেছিল। কথাটি শোনা মাত্রই সে হেসে বলে উঠল, দেখছেন চাচি, আমার কথা মিলা গেছে। ছোট ভাইজান প্রেমে পড়ছে। আমিনার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলালেন ইসমতারা। তাতে কোনো হেলদোল নেই আমিনার মায়ের। ইফাত নীরব দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। ইসমতারা জিজ্ঞেস করলেন, মা থাই কি শুধু বিয়ার ভূতই চাপছে নাকি মাইয়াও পছন্দ করে রাখছস? ইফাতের খেয়াল হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ছেলে নাকি জীবনে গুরুত্বপূর্ণ কথা মায়ের কাছে প্রকাশ করে। তাদেরকে মায়েরাই নাকি সব থেকে ভালো বোঝে, কিন্তু ইফাতের ক্ষেত্রে তা ভিন্ন। ছেলের ভালো মন্দ বুঝতে তার মা অপারগ। ওনার প্রধান কাজ হচ্ছে শুধু সতীনের সঙ্গে টক্কর দেওয়া। নীরবে স্থান ত্যাগ করল ইফাত। ইসমতারা চমকিত কণ্ঠে পেছন থেকে বললেন, আমার কথার উত্তর না দিয়েই চইলা গেল। আমিনার মা মিটি মিটি হাসলেন। ঘরে এসে শুয়ে পড়ল ইফাত। রাতে ঘুম কম হয়েছে তার। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। রাস্তার ধুলোবালি এবং ঘাম একত্রে মিশে পায়রার মুখের অবস্থা করুন। কলেজের সাদা ইউনিফর্মটা মলিন হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে অটো থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। চোখের অশান্ত কালো মণি জোড়া এদিক ওদিক নড়ে চড়ে কাউকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। এই সময় রাস্তায় খালি থাকে, তেমন কেউ একটা চলাচল করে না। আছরের আজান হয়েছে অনেকক্ষণ আগে। এতক্ষণ নামাজও শেষ। আজ কলেজে অনুষ্ঠান ছিল, এখনও চলছে সেই অনুষ্ঠান, কিন্তু পায়রা চলে এসেছে সেখান থেকে। অনুষ্ঠান থেকে বেশি সময় থাকা। প্রধান অতিথিদের ভাষণ শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে, যার কারণেই কলেজ বন্ধ থাকবে কাল নিশ্চিত পায়রা। প্রতিমধ্যে হঠাৎ করে থেমে গেল পায়রা। আশেপাশে তাকিয়ে আরেকবার দেখে নিল না, কেউ নেই। মসজিদের পাশ দিয়ে সরু রাস্তা গেছে, সে রাস্তা দিয়ে স্কুলের মাঠ স্পষ্ট দেখা যায়। বিকেল হলেই এলাকার ছোট থেকে বড় সব ছেলেপুলে চলে আসে খেলতে। স্কুলের মাঠটা গ্রামের মধ্যে সবচেয়ে বড় মাঠ। পায়রা সেখানে গিয়ে দাঁড়ালো। অশান্ত দৃষ্টি পেলে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে মাঠ পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু না, এবারও পেল না। মুখখানে মলিনতা এসে ভর করল। পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ কর্ণচর হলো, কাকে খুঁজছো? লাফিয়ে উঠল পায়রা। মুখে থুতু দিয়ে পেছনে ফিরতেই শান্ত হলো। ঠোঁটে কান্নিসে হাসির রেখা ফুটে উঠল। ইফাত ভুরুজকল কুচকে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। কোনো প্রকার উত্তর না পেয়ে শাসনের সুরে বলল, কলেজ থেকে ফিরে সোজা বাড়ি না গিয়ে যে মাঠের মধ্যে উকি ঝুঁকি মারো, তা কি তোমার বাবা জানে? বাবা তো আরো অনেক কিছুই জানে না। কথাটা বোধগম্য হলো না ইফাতের। হুট করে পায়রা একটা কাগজ বাড়িয়ে দিল ইফাতের দিকে। ইফাত হাতে নিতে পায়রা দ্রুত পা চালালো। যেতে যেতে বলল, একটা মেয়ে এই কাগজটা আপনাকে দিতে বলেছে, নইলে মাঠের ধারে এসে দাঁড়িয়ে থাকার কোনো শখ নেই আমার। একবার কাগজের দিকে তো আরেকবার পায়রা যাওয়ার পথে তাকাচ্ছে ইফাত। মনে প্রশ্ন নিয়ে কাগজটা খুলল সে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। বিস্ময়ে চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। একটা ফোন নাম্বার লেখা। ইফাতের বুঝতে বাকি রইল না যে এটা পায়রার নাম্বার, অথচ কতবার যে তার কাছে নাম্বার চেয়েছিল ইফাত সেই হিসেব নেই। পায়রা স্পষ্ট করে বলে দিয়েছিল, বাবা অপরিচিত মানুষকে নাম্বার দিতে নিষেধ করেছেন। এই কথাটা বুকের ভেতর কাটার মতো বিঁধেছিল ইফাতের। সে পায়রার নিকট অপরিচিত, তাহলে আজ কি এমন হলো যে মেয়েটাকে নাম্বার দিয়ে গেল? তাহলে কি পায়রার মনও ইফাতের জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে ভালোবাসার? বুঝতে পেরেই প্রাপ্তির হাসি ফুটে উঠল ইফাতের মুখশ্রীতে। বাড়িতে ফিরে লম্বা একটা শাও নিয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিল পায়রা। রাতে খাওয়া শেষে যে যার ঘরে ঘুমিয়ে আছে। নওয়াজ মির্জা একা বসে আছেন বাগানে, মনোযোগ সহকারে কিছু ভাবছেন। আশেপাশে নেই কোনো খেয়াল। ইফাত পিতার পাশে এসে বসল। মনে মনে সব কথা গুছিয়ে এনেছে। গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু কথা ছিল আব্বা। ভাবনার মধ্যেই ছেলেকে অনুমতি দিলেন। ক মায়ের সঙ্গে ভাবছিলাম সবটা বলবো, কিন্তু পরবর্তীতে মনে হইলো আপনার কাছে বলাই উত্তম। আচ্ছা ক তাইলে। আমি বিয়া করতে চাই আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেন। ভাবনা থেকে বেরিয়ে এলেন নওয়াজ মির্জা। ছেলের কথাই অবাক হন। ইফাত আবারও বলল, মাই আমার পছন্দ আছে আব্বা, আমি তারই বিয়ে করতে চাই। আশা করি আপনি আমার এই ইচ্ছাটুকু পূরণ করবেন।
কিং কর্তব্যবিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলেন, কেডা সেই মাইয়া? বাপের নাম কি? বাড়ি কই? এই গ্রামেই থাকে, নাম পায়রা, বাপের নাম ফয়সাল ইসলাম, গ্রামের হাই স্কুল মাস্টার। চোখ জোড়া চিকচিক করে ওঠে নেওয়াজ মির্জার। বলার মতো বাক্য খুঁজে পেলেন না তৎক্ষণাৎ। কপালে ঘামের অস্তিত্ব টের পেলেন, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, পানির প্রয়োজন। পিতার নড়চড় না দেখে ইফাত চমকালো, শুধালো। কি হইল আব্বা? ছেলের মুখের দিকে তাকালেন তিনি। ছেলের চোখে উত্তেজনা। কিসের উত্তেজনা? বাবার জন্য। বসা থেকে অতি কষ্টে উঠে দাঁড়ালেন। ইফাত আবারও প্রশ্ন করল। কিছু কইলেন না তো আব্বা? আমার কিন্তু পায়রারে চাই চাই। নওয়াজ মির্জা হাঁটা থামালেন না, যেতে যেতে বললেন, অনেক রাত হইছে, ঘরে যা। এই নিয়ে পরে কথা কমো, শরীরটা ভাল লাগতেছে না। লেখাপড়া শেষ করে শিওরে মোবাইল নিয়ে শুয়ে আছে পায়রা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে, কিন্তু না, এখনো কোনো ফোন কল আসেনি। অপেক্ষা করতে করতে অনেক সময় পেরিয়ে গেল। ঘড়ি কাটে 12টা বেজে 28 মিনিট। আশাহত হলো পায়রা। চোখ বুজে নিল ঘুমানোর উদ্দেশ্যে। মনের ভেতর অভিমান বাসা বাঁধল। উনি কি বুঝতে পারেননি যে নাম্বারটা আমার? এতে না বোঝার কি আছে? নাকি বুঝতে পেরেও ইচ্ছে করেই কল দিচ্ছেন না? দীর্ঘশ্বাস ফেলল পায়রা। অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল। মোবাইলে চোখ যেতে ললাটে ভাঁজ পড়ল 2-3টে। আননোন নাম্বার থেকে কল এসেছে। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেটে গেল কল। সঙ্গে সঙ্গে পুনরায় সেই নাম্বার থেকে কল এলো। পায়রে পার রিসিভ করলো। অপর পাশ থেকে খুব শান্ত কণ্ঠস্বর। কল ধরছিলেন না কেন কবুতর? অভিমান সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। শীতল হয়ে গেল দেহখানা। দুধারে এখন আর শব্দ নেই। ইফাত অপেক্ষায় আছে প্রিয়তমার কণ্ঠস্বরের। কি বলবে ভেবে পেল না পায়রা। ইফাত বলল, কথা বলবে না? তাহলে রাখলাম আমি। ব্যগ্র কণ্ঠে পায়রা বলে উঠল। না না না, রাখবেন না। অন্ধকার ঘরে শুয়ে নিঃশব্দে হাসল ইফাত। যে হাসি শব্দ কিংবা অস্তিত্ব টের পেল না বিপরীতে থাকা মেয়েটি। মিহিস্বরে প্রশ্ন করল, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? চোখে ঘুম নেই নাকি কারোর জন্য অপেক্ষা করছিলে? পায়রা শুকনো ঢোক গিলে মিথ্যা বলল, কার জন্য অপেক্ষা করব? আসলে ঘুম আসছিল না। কেন ঘুম নেই চোখে? বিকেলে ঘুমিয়েছিলাম তাই। আবারও দুদিকে নীরবতা। পায়রার ভেতরে কম্পন হচ্ছে, ঠোঁট কাঁপছে, কি কথা বলে এগোবে বুঝতে পারছে না। মনে ভয় কাজ করছে, যদি মা বাবা কেউ শুনে ফেলে যে সে কারোর সঙ্গে কথা বলছে। ইফাত বুঝতে পারল মেয়েটির মধ্যে জড়তা কাজ করছে, তাই ঠিক করলো আজ সে নিজে শুধু কথা বলবে। ইফাতের কণ্ঠে উন্মোদনা, নেশাতুর মায়াময়ী কণ্ঠে শুধালো। আমায় ভালোবাসো পায়রা? লজ্জায় গালে লাল আভা ফুটে ওঠে পায়রার। ঠোঁটের সঙ্গে সঙ্গে শরীরও কাঁপছে তাল মিলিয়ে। কি উত্তর দিবে? ইফাতকে সে কি ভালোবাসে? ভালো যদি নাই বাসে তাহলে কেন ভেতরে এত হাহাকার? কেনই পুরুষটির সামনে এলেই লজ্জা তাকে ঘিরে ধরে? কেনই বা অবদ্ধ চোখজোড়া বারবার তাকে খুঁজে বেড়ায়? কেন আজ সে নিজের নাম্বার দিয়ে এলো তাকে? একে কি ভালোবাসে বলে? তার মানে পায়রাও কারোর ভালোবাসেই বন্দিনী হয়ে গেল। পিয়াসার ঘুম ভেঙে যায়। ডুলু ডুলু চোখে অন্ধকার ঘরে চোখ বোলায়। জানালা খোলা, চাঁদের আলোয় এক মানবী দেখা মিলল। পিয়াসা বুঝে ফেল এই মানবী তার আপা। ঘুমো ঘুমো কণ্ঠে শুধালো, ওইখানে কি করো আপা? কার সাথে কথা বলো? পায়রা উঠল লাফি। পিয়াসা কি শুনে ফেলেছে তার কথা? যদি মাকে বলে দেয়? নিজেকে স্থির করলো পায়রা। সে ইফাতের সঙ্গে এমন কিছু নিয়ে কথা বলেনি যে পিয়াসা জানিয়ে দিবে মাকে। অপর পাশ থেকে ইফাত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে পায়রা? পিয়াসা জেগে গেছে, এখন রাখছি, কথা বলা যাবে না। কথাটা শেষ করেই কল কেটে বিছানায় গেল পায়রা। বোনের উদ্দেশ্যে বলল, আজকের চাঁদটা না খুব সুন্দর। হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল, তাই জানালার ধারে গিয়ে একটু দাঁড়ালাম। পিয়াসা শুনল কি শুনল না বোঝা গেল না। চোখ জোড়া আবারও বন্ধ হয়ে গেছে তার, হয়তো তলিয়ে গেছে গভীর ঘুমে। পায়রাও পাশ বালিশে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ইফাত দম ছিল, যা একটু কথা বলার সুযোগ পেয়েছিল তাও ভেস্তে দিল পিচ্চিটা। জীবনে এমন একটা শালাশালি থাকা সত্যি বিপজ্জনক। রোজকার মতন পায়রা চলে গেছে কলেজে। নাস্তা করে তৈরি হয়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ফয়সাল ইসলাম। বাড়ির উঠোনে নেওয়াজ মির্জাকে দেখতেই অবাক হলেন। ভুল দেখছেন না তো তিনি? কিছু বলার জন্য উদ্গ্রীব হতেই তৎক্ষণাৎ নেওয়াজ মির্জা ওনাকে থামিয়ে দিয়ে বলেন, জমি নিয়ে আজ আর কথা কমো না। বাড়ি বই আইছি অন্য ব্যাপারে কথা কওয়ার লিগা। অন্য ব্যাপার? অতিথিরা কি বাইরেই দাঁড় করায় রাখবেন? ভেতরে আসুন।
নেওয়াজ মির্জাকে নিয়ে বসার ঘরে বসলেন ফয়সাল ইসলাম। স্ত্রীকে চা দিতে বললেন। আশেপাশে তাকিয়ে নেওয়াজ মির্জা প্রশ্ন করলেন, মাইয়ারা কই আপনার? বড় মেয়ে কলেজে আর ছোটটা স্কুলে গেছে। বাবা ভালো। তা বড় মাইয়া তো ভালোই ডাঙর হইয়া গেছে, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স। বুড়ো কুচকিয়ে তাকিয়ে রইলেন ফয়সাল ইসলাম। হঠাৎ পায়রার ব্যাপারে কেন কথা বলছেন উনি? নেওয়াজ মির্জা আবারও হাসলেন, বললেন, পুলিশের কাছে গিয়াও কাম না হয়, এখন নিজের মাইয়ারে আমার পোলার পিছনে লালাইয়া দিছো মাস্টার। অত্যাধিক আশ্চর্য হলেন তিনি। লোকটা কি যা তা বলছে জানিয়ে দরজার কাছে আসতে শিখার পা থমকে গেল লোকটার কথা শুনে। নেওয়াজ মির্জার মুখশ্রী মুহূর্তেই কঠিন হয়ে গেল। ফয়সাল ইসলাম বলেন, আমার মেয়ের নামে একদম বাজে কথা বলবেন না। আপনার দণ্ড আমার সঙ্গে। এসবের মাঝখানে আমার মেয়েকে একদম আনবেন না। আমি খারাপ হইতে পারি, কিন্তু তাই বললা তোমার পরিবারের ক্ষতি করার চিন্তা ভাবনা কখনোই আমার মাথায় আসে নাই। তোমার মাইয়া আমার ছোট পোলারে বশ করছে, তার লেগে জমাইয়া প্রেম করতেছে। আশ্চর্যজনিত কণ্ঠে ফয়সাল বলে উঠলেন, কি? পায়রা প্রেম করে ইফাতের সাথে? পোলার আর তস হইতেছে না। লাজ লজ্জা বললে আমার কাছে কইছে বিয়া করব, তোমার মাইয়ারে বিয়া করব। শূন্য রাখো মাস্টার, মইরা গেলেও তোমার লগে আমি আত্মীয়তার সম্পর্ক করবো না। মাইয়ারে সামলাও, বোঝাও রে, দরকার হলে লাগাম টানো। আমার পোলারে আমি বড় করে বিয়া দেবো। মাইয়াও ঠিক করা আছে, তোমার মাইয়া যাতে এর মাঝখানে না কইয়া দিলাম, নইলে কিন্তু এটা একটা খুনাখুনি হয়ে যাবো কিন্তু। ফয়সাল ইসলাম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন চুপটি করে। শিখা এখনও দরজায় দাঁড়িয়ে। এ কি শুনল মেয়ে সম্পর্কে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ওনার মেয়ে তো মোটো এমন নয়। তাহলে? নওয়াজ মির্জা উঠে দাঁড়ালেন, তীর্যক হেসে বললেন, আসি তাইলে। পোলার বিয়ের প্রথম কার্ডটা তুমিই পাইবা। বউ মাইয়া লইয়া আইসা বইর, খাতির যত্নের ত্রুটি হইব না। সোজা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নেওয়াজ মির্জা। শিখা ভেতর এলেন, ঢপ করে বসে পড়লেন সোফায়। ফয়সাল ইসলাম এখনও নিশ্চুপ। শিখা ঢোক গিলে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, স্কুলে যাবে কিনা? না, কথা বললেন না ফয়সাল ইসলাম। বসা থেকে উঠে ঘরে চলে গেলেন। চেয়ারম্যানের পরিবারের সকলে ফিরে গেছে শহরের বাড়িতে, কিন্তু চেয়ারম্যানের কিছু দরকারি কাজ থাকায় এখনও রয়ে গেছেন গ্রামে। তবে কাজ শেষ হলে আগামীকাল সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেওয়াজ মির্জা ফয়সাল ইসলামের বাড়ি থেকে বের হয়ে সোজা চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হয়েছেন। ওনাকে দেখে তোফাইল খুশি হলেন, আনন্দিত কণ্ঠে বলেন, আরে মির্জা সাহেব, তা সকাল সকাল গরিবের বাড়িতে যে? নেওয়াজ মির্জার মুখে এখনও কাঠিন্যতা বিরাজ করছে। সোফায় বসে কোনো ভনিতা ছাড়াই বলে উঠলেন, তুমি সেদিন যে প্রস্তাব দিছিলা হেডাই আমি রাজি। তোমার ভাই আরে আমি মির্জা বাড়ির ছোট পুত্রবধূ বানায়া লইয়া যাইতে চাই, বিয়ার আয়োজন করো। মনটা প্রফুল্ল হয়ে উঠল তোফাইলের। ঠোঁটজোড়া প্রসারিত করে বললেন, এ তো অতি উত্তম সংবাদ। এই মতি মিষ্টি লয় আয়, বেয়াইরে মিষ্টি মুখ করাই। হাত উঠিয়ে বাধা দিলেন নেওয়াজ মির্জা, বললেন, এখন মিষ্টি খাবো না, বিয়াটা হোক, তারপর না হয় মিষ্টি মুখ করা যাইব। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ার ব্যবস্থা করো, পারলে এই সপ্তাহে। কোনো সমস্যা মির্জা? এত চিন্তিত কেন? কোনো সমস্যা নাই, যা কইলাম করো। খুব শীঘ্রই দেখা হইব, আজ চললাম। দ্রুত স্থান ত্যাগ করলেন তিনি। নেওয়াজ মির্জার এমন ব্যবহারে বেশ অবাক হলেন তোফাইল। কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে স্বাভাবিক করে ফোন লাগালেন বাড়িতে। সুসংবাদটা তো দিতে হবে। ঠিক সময়ে বাড়ি ফিরল পায়রা। বাড়ির পরিবেশ আজ খুবই শান্ত। চুপচাপ ঘরে গিয়ে পোশাক বদলালো সে। গোসল সেরে খাবার টেবিলে উপস্থিত হলো। আজ আর টেবিলে খাবার বাড়েনি। বাবাও আজ বাড়িতে, অথচ এমন সময়ে বাবাকে বাড়িতে দেখা যায় না তেমন। কিছু হয়েছে কারণ? এত শান্ত পরিবেশ কেন চারিদিকে? কোনো ঝড় আসার আগে যেমন সব কিছু চুপচাপ শান্তশিষ্ট থাকে, বর্তমানে বাড়ির পরিবেশটাও তেমনই। হঠাৎ বসার ঘর থেকে মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর হতে ডাক এলো। মায়ের ডাকে পায়রা চলে এলো বসার ঘরে। খাওয়া আর হলো না তার। বাবা মা দুজনই উপস্থিত সেখানে, অথচ বাড়িতে প্রবেশ করে কাউকে সেখানে দেখতে পায়নি পায়রা। সোফে গিয়ে বসল সে, হাস্যোজ্জ্বল মুখেই বলল, হ্যাঁ বলো। ফয়সাল ইসলাম শান্ত দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা জিজ্ঞেস করব তার সত্য সত্য উত্তর দিবে। ঠিক আছে বাবা। ইফাত মির্জাকে চেনো? চমকায় পায়রা। ইফাতের কথা কেন জিজ্ঞেস করছে বাবা? শেখা বেগম মেয়ের উদ্দেশ্যে ধমক দিলেন। ভয়ে লাফিয়ে উঠে সে। সচরাচর মা তো এমনভাবে কথা বলেন না। তাহলে আজ কি হলো ওনার? কণ্ঠে কেন এত রাগ ক্ষোভ তেজ? পায়রা নিম্নস্বরে উপনিস মাথা নাড়ালো। অর্থাৎ সে চেনে ইফাত মির্জাকে।
ছোট টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি কিনলেন ফয়সাল ইসলাম। আবারও প্রশ্ন করলেন। কি সম্পর্ক তোদের মধ্যে? প্রশ্নটা কর্ণগোচর হতে পায়রার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বাবা কি কিছু টের পেয়ে গেছেন? পায়ে তো এমন কিছুই করেনি যাতে ওনার সন্দেহ হওয়ার কথা। তাহলে আচমকা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। শিখা বেগম বসা থেকে উঠে এসে সজোরে মেয়ের গালে থাপ্পড় বসালেন। এমন ঘটনায় পায়রা হতভম্ব, চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। গাল দুটো গরম হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করল মুহূর্তেই। চমকিত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। শেষ যেদিন সে মায়ের হাতে মায়ের খেয়েছিল তখন সে ক্লাস 6-এ পড়ে। অর্ধবার্ষিক পরীক্ষায় অঙ্কে ফেল করে সেদিন মাতাকে খুব মেরেছিল। তারপর আর কখনোই পায়রা ফেল করেনি। তাহলে আজ মা মারল কেন? স্ত্রীর এমন কাণ্ডে ফয়সাল ইসলামও চমকালেন। কিছুক্ষণ নীরবতার পর কড়া গলায় বলেন। এ কি করলে শিখা? এত বড় মেয়ের গায়ে হাত উঠালে? শিখা বেগমের চোখে মুখে এখনও রাগ স্পষ্ট। মনে হচ্ছে এখনই আগুন বের হবে সেই চোখ দিয়ে, ভস্ম করে দিবেন সবাইকে। রাগ মিশ্রিত কণ্ঠে উত্তরে বলেন। তোমার চোখে ও বড় হতে পারে, কিন্তু আমার চোখে এখন ও ছোট। অপরাধ করলে মার তো খেতেই হবে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন ফয়সাল ইসলাম। বলেন। শান্ত হও, এই বয়সটা ভুল করার বয়স। ছেলেমেয়েরা তো সব বয়সে ভুল করে। বাবা মা হিসেবে আমাদের উচিত সন্তানকে বোঝানো। আমি ওর সঙ্গে কথা বলছি। স্বামীর নির্দেশে চুপচাপ গিয়ে পূর্বের স্থানে বসে পড়লেন তিনি। পায়রা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। বড্ড কষ্ট হচ্ছে, সাথে হচ্ছে লজ্জা। ফয়সাল ইসলাম মেয়ের পাশে এসে বসলেন। মাথায় হাত রেখে বললেন। কেঁদো না মা। মা মারলে কি কাঁদতে হয়? মির্জাবাড়ির মানুষেরা যে একদম ভালো না মা। ওরা ভালোবাসতে জানে না। ওরা অন্যের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ওরা শুধু অন্যকে ঠকাতে জানে, মারতে জানে। কান্নাজড়িত কণ্ঠে পায়রা বলে উঠল। ইফাত খারাপ না বাবা। মেয়ের কথায় তেতে উঠলেন শিখা। জাজালো কণ্ঠে বললেন। দেখেছো দেখেছো তুমি কতদূর পর্যন্ত চলে গেছো ও? সঠিক মানুষ চেনার বয়স হয়েছে ওর। আমাদেরকে ভালো মন্দ শেখায়, মানুষ চেনায়। আহা, আমি বলছি তো কথা। শিখা থামলেন। ফয়সাল ইসলাম নরম কণ্ঠে বলেন। মানছি, ইফাত যথেষ্ট ভালো ছেলে। তার ব্যবহার চালচলন সব ভালো। মানুষকে সম্মানও করতে জানে। কিন্তু ওর শরীরেও যে মির্জাবাড়ির রক্ত বইছে মা। ওর বাবা, ভাই একটুও ভালো না। এমনকি ওদের পূর্বপুরুষেরাও কেউ ভালো ছিল না। অমন ছেলের সঙ্গে সম্পর্ক করা মানে নিজের হাতে নিজের জীবন নষ্ট করা। এই যে আমাদের বাড়িটা এখনো তৈরি হয়নি, কেন হয়নি জানিস? ইফাতের বাপ ভাইয়ের জন্য। ওরা বারবার বাধা দিচ্ছে আমায়। তুই এখনো ছোট মা, তোর বয়স অল্প। এই বয়সটা হচ্ছে একদম ফানুসের মতো, কোনো বাজবিচার না করেই উঠতে থাকে। এই বয়সে সব কিছু রঙিন লাগে। এই বয়সটা ভুলের বয়স। মানুষ এই বয়সে অনেক ভুল করে। আজ যাকে তোর কাছে ভালো লাগছে, যাকে পেয়ে গেল জীবন সার্থক হবে মনে হচ্ছে, বছর 2 পর দেখবি তাকে আর ভালো লাগবে না। তখন নিজের পছন্দকে নিয়ে ঠাট্টা করতে মন চাইবে। তাই বলছি, যাই করিস ভেবে করিস। আবেগের বশে নিজের ক্ষতি করিস না। বাবার প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনল পায়রা। বলল। ইফাত আমায় অনেক ভালোবাসে বাবা। অনেক আগেই তিনি আমায় জানিয়েছেন ওনার মনের কথা। কিন্তু বিশ্বাস করো বাবা, তোমাদের অপমানিত হতে হবে অথবা তোমাদের সম্মান যাবে এমন কিছুই আমি করিনি। আমি শুধু ওনাকে বলেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের কাছে প্রস্তাব পাঠাতে। তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নিব। বিশ্বাস করো, আমি প্রেম করিনি ওনার সঙ্গে। আমার মায়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমার পায়রা মা এমন কিছুই করবে না যাতে তার বাবা মা কষ্ট পায়। তাহলে মা আমায় মারলো কেন? বুক কেঁপে উঠল শিখা বেগমের। সবটা না জেনে রাগের মাথায় হাত তুলে ফেলেছেন মেয়ের উপর। খুব আফসোস হচ্ছে এই মুহূর্তে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। মেয়েটা যে অনেক কষ্ট পাচ্ছে তা তার কণ্ঠস্বর শুনেই বোঝা যায়। পায়রা কোনো দিকে না তাকিয়ে বসা থেকে উঠেই দৌড়ে চলে গেল ঘরে। শব্দ করে আটকে দিল দরজা।
আজ 3 দিন হলো পায়রার কোনো খবর নেই, মোবাইলও বন্ধ। ইফাত বেশ কয়েকবার তার নম্বরে কল করেছিল, কিন্তু বারবারই সেই একই কথা বলেছে, মোবাইল সুইচ অফ। এই 3 দিন যে পায়রা কলেজেও যায়নি ইফাত তা নিশ্চিত, কারণ কলেজে গেলে তো সে ঠিকই দেখতে পেত। আচ্ছা, হঠাৎ কি হয়েছে মেয়েটার? কোথায় হারিয়ে গেল সে? বিয়ের বিষয়ে বাবার থেকে আশানুরূপ কোনো উত্তর পায়নি ইফাত। অস্বস্তি হচ্ছে খুব, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে তার। এই 3 দিন খুব যন্ত্রণায় ভুগতে হয়েছে ইফাতকে, যা কেউই টের পায়নি। মনে হচ্ছে 1000 বছর ধরে সে তার মায়াবতীকে দেখে না। মেয়েটাই না চোখে তৃষ্ণা। গোসল শেষে রোদে কাপড় মেলে বিছানায় এসে বসলো পায়রা। মায়ের উপর তার অভিমান জমেছে, সেই অভিমান এখনও কমেনি। কলেজে কোচিং যায়নি 3 দিন হলো। রাগের মাথায় মোবাইল মেঝেতে ছুঁড়ে মারায় মোবাইল বন্ধ হয়েছিল এতদিন। চুল থেকে এখনও চুইয়ে চুইয়ে পানি পড়ছে, সেদিকে খেয়াল নেই তার। গোসল সেরে ঠিকমতো মাথাটাও মুছেনি। বন্ধ মোবাইলটা অন করে চার্জে বসলো। তেমন কিছুই হয়নি মোবাইলে, শুধু স্ক্রিন কিছুটা ফেটে গেছে। চার্জে বসিয়ে মোবাইল চেক করতে লাগলো পায়রা। অনেকগুলো মেসেজ নোটিফিকেশন দেখা যাচ্ছে। কল লিস্টে ঢুকতে চমকালো, প্রায় 100-র উপরে কল এসেছে ইফাতের নাম্বার থেকে। সঙ্গে সঙ্গে মায়ের থাপ্পড়ের কথাটা মনে পড়ে গেল। এই লোকটার কারণেই তো পায়রাকে মার খেতে হয়েছে। তৎক্ষণাৎ পায়রা সিদ্ধান্ত নিল ইফাত নামক পুরুষটির সঙ্গে সে কিছুতেই কথা বলবে না। দরকার হলে ভুলে যাবে এই ছেলেকে। কোচিং থেকে এবং বান্ধবীর নাম্বার থেকেও কল এসেছে বেশ কয়েকটা। পায়রা আবারও এসে বিছানায় বসলো। চোখ এখনও ফোলা, মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মোবাইল আবারও বেজে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল পায়রা। পরিচিত নাম্বার দেখতে কল কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে দিল। তৎক্ষণাৎ মেসেজ এলো। তুমি কোথায় পায়রা? ফোন ধরছো না কেন? পায়রা রিপ্লাই দিল না। সপ্তপনে নিঃশ্বাস ফেলে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল মোবাইলের পানে। মিনিট যেতে না যেতেই আবারও মেসেজ। বাড়ির পেছনের দিকে একবার আসবে? অনেকক্ষণ যাবত আমি অপেক্ষা করছি তোমাকে এক পলক দেখার জন্য। আসবে কবুতর? জানালা দিয়ে বাইরে তাকাই পায়রা। রোদের প্রখর তেজ, ফ্যানের নিচে বসেও সে ঘামছে প্রচুর। এই ভর দুপুরে কেউ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে? লোকটা কি সত্যিই পাগল? পর্নের ওন্না মাথাসহ ভালো করে গায়ে জড়িয়ে নিল পায়রা। মা গোসল করতে গেছে, পিয়াসা এখনও স্কুলে, বাবাও স্কুলে। দরজা ভিড়িয়ে বাড়ির পেছনের দিকে গিয়ে দাঁড়ালো সে। এদিকটাই তেমন কেউ আসা যাওয়া করে না। অপ্রয়োজনীয় গাছগাছালিতে চারিদিকে ভরা, কেউ পরিষ্কার করে না। পেছন থেকে এক মায়া মিশ্রিত কণ্ঠ থেকে নিশ্চিত হলো। আমি এখানে। দ্রুত পেছন ফিরে তাকালো পায়রা, চমকে গেল। ইফাতের চেয়ারের মলিনতা ভর করেছে, চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে আছে। হুট করে পায়রার মাথায় একটা কথা ঘুরপাক খেতে লাগলো। লোকটা কি কিছু খেয়েছে? এমন লাগছে কেন দেখতে? দ্রুত আশেপাশে তাকালো। যথেষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ালো ইফাতের থেকে। ওসব ছাইপাশ খেলে কারোর মাথা ঠিক থাকে না। ইফাতেরও যদি মাথা ঠিক না থাকে, যদি কিছু করতে আসে, সেক্ষেত্রে দৌড়ে পালানোর জন্য মন স্থির করলো পায়রা। ইফাত নিষ্পলক তাকিয়ে আছে পায়রার দিকে, তার ছটফটানি দেখছে মনোযোগ সহকারে। হুট করেই বলে উঠল, আমি ভয় পাচ্ছ? পালানোর ফোন দিয়েছ? পায়রা চমকায়। ছেলেটাও বুঝলো কি করে তার মনের কথা। ইফাত জর্ণকণ্ঠে পুনরায় বলল, কিছু করার হলে তো আগেই করতে পারতাম, কিন্তু করেছি কি? কম সুযোগ তো ছিল না। নড়চড় থেমে যায় পায়রার। সত্যি তো, করার কিছু হলে ইফাত আগেই করতে পারত, কিন্তু আজ পর্যন্ত পায়রার হাতটাও ধরেনি সে। গাঢ় দৃষ্টিতে তাকায় সামনের পুরুষটির দিকে, ঠোঁটে তার তাচ্ছিলের হাসি। কষ্ট হয় পায়রার, চোখ ঝাপসা হয়ে আসে। এই যেন বর্ষণ হবে। ইফাত আশ্বস্ত করে বলল, ভয় পেও না, অধিকার ছাড়া আমি তোমার ধারে কাছেও যাব না। কথাটা বলতে তার অনেক কষ্ট হয়েছে, ঠাউর করতে পারল পায়রা। সব রাগ পরিণত হলো ঠান্ডা পানিতে। ভেতর এক সূক্ষ্ম শূন্যতা অনুভব করলো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ভেতরটা অনলে ছারখার হয়ে যাচ্ছে সামনে মানবটাকে দেখে। তোমার মোবাইল বন্ধ ছিল কেন? কলেজ যাও না কেন? তুমি কি অসুস্থ? কি হয়েছে? ইফাতের উত্তেজিত কণ্ঠের প্রশ্ন। সেদিনের কথা মনে পড়তে আর নিজেকে ধরে রাখতে পারল না পায়রা। ফুফিয়ে কেঁদে উঠল। বিস্মিত চোখে তাকালো ইফাত। এই প্রথম সে পায়রাকে কাঁদতে দেখছে। মাথায় চক্কর দিয়ে উঠল, বুকে ব্যথা অনুভূত হচ্ছে, ঠোঁট জোড়া শুকিয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল ইফাত। উত্তেজিত উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কাঁদছো কেন পায়রা? কেঁদো না। পায়রা কান্না বন্ধ হলো না। ইফাত আবারও বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না শোনা, দম বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ থামাও কান্না। মুখ তুলে তাকালো পায়রা, দু চোখে তার অশ্রু।
বুকটা ধক করে উঠল ইফাতে। দুপা এগিয়ে যেতে পিছিয়ে গেল পায়রা। কি কঠিন পরিস্থিতি। প্রিয়তমা অশ্রু বিসর্জন দিচ্ছে, অথচ ইফাত তাকে জড়িয়ে ধরতে পারছে না। না পারছে চোখের অশ্রুগুলো যত্ন সহকারে মুছে দিতে। নিজেকে নিজের কাছেই পাগল পাগল মনে হচ্ছে। জিজ্ঞেস করল, আমি কোনো অন্যায় করেছি? আপনার জন্য মা আমার গায়ে হাত তুলেছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনার বাবা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে অপমান করেছে। বলেছেন আমি নাকি আপনার সঙ্গে প্রেম করি, তাই মা আমায় মেরেছে। সব কিছুর জন্য আপনি দায়ী। আর কখনো আমার সামনে আসবেন না। আমার বাবার সঙ্গে আপনার বাবার শত্রুতা আছে, তাই বাবা বলে দিয়েছেন শত্রুর ঘরে মেয়ে বিয়ে দেবেন না। শত্রুতা? কিসের শত্রুতা? আপনার বাবা আমাদের জমি দখল করতে চাইছে, বাড়ি বানানোর কাজে বাধা দিয়েছেন। এই নিয়েই তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে। বাবা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মির্জা বাড়ির সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্কে জড়াবেন না এবং মেয়েও বিয়ে দেবেন না। আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। মা আপনার সঙ্গে কথা বলতে, যোগাযোগ রাখতে নিষেধ করেছেন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসি। আর এক মুহূর্ত দাঁড়ালো না পায়রা, দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইফাতের। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার বাবা এত বড় একটা অন্যায় কাজ করেছে, অথচ সে সন্তান হয়ে সেসব বিষয়ে কিছুই জানে না। বাবাকে তো সে তার অনুভূতির কথা জানিয়েছে, তারপরও কিভাবে এমনটা করতে পারলেন তিনি? আমি কইছিলাম না আব্বা, ইরার পালানোর পেছনে আফাজ উদ্দিনের পোলার হাত আছে। বিছানা ভর্তি ফাইল এবং কাগজপত্র। নওয়াজ মির্জা মনোযোগ সহকারে সেই কাগজপত্রগুলো ঘাটাঘাটি করছেন। ছেলের কথায় বুড়োজোড়া কিঞ্চিত করে শুধালেন, পরে তো তোরাই কইলি বাড়ির কারোর হাত আছে। আফাজউদ্দিন নাকি নির্দোষ। আমি কই নাই আব্বা, ইফাত কইছিল। এখন কি হয়েছে এটা গ? আফাজ উদ্দিন আর তার বউ গ্যারামে নাই, পুটলা পুটলি বাইন্দা গেছে গা। হ্যাগো বাড়ির আশেপাশের মানুষের কাছ থেকে শুনছি আতিফ নাকি গ্যারামে আইছিল, বাপ মায়ের নিজের লগে শহরে লইয়া গেছে। তাতে কি প্রমাণ হয় যে ইরারে লইয়া হেই পলাইছে? অবশ্যই প্রমাণ হয় আব্বা, না পালাইলে বাপ মায়ের লইয়া গ্যারাম ছাড়লো কেন? কাগজ থেকে ছেলের দিকে মুখ তুলে তাকালেন নওয়াজ মির্জা। বলেন, খোঁজ লাগা। আপনার কবার আগেই লাগাইয়া দিছি আব্বা। হুট করে ভেতরে প্রবেশ করলো ইফাত। দেখতে তাকে বেশ অস্বাভাবিক লাগছে। মুখশ্রীতে আধার নেমেছে। পিতার পানে প্রখর দৃষ্টি ফেলে বলল, কথা আছে আব্বা। নওয়াজ মির্জা অবাক চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। ইফাত গর্জে উঠে পুনরায় বলল, কথা কানে চাই নেই, বললাম তো আপনার সঙ্গে কথা আছে। ঢোক গিলেন নওয়াজ মির্জা। ছেলের এই রূপের সঙ্গে তিনি পরিচিত। কোনো কিছুতেই ভয় না পেলেও ছেলের এই রূপটাকে তিনি বড্ড ভয় পান। ভয় লুকিয়ে আহ্লাদে সুরে বলেন, ক আব্বা। আলাদা কথা আছে, সবার সামনে কোন যাইব না। কথাটা মামুনের গায়ে লাগলো। সবাই বলতে কাকে বুঝিয়েছে ইফাত? ঘরে ওরা তিনজন ছাড়া আর তো কেউ নেই। নওয়াজ মির্জার চোখের ইশারায় মামুনকে যেতে বলেন। নিঃশব্দে কক্ষ ত্যাগ করলো মামুন। অপমানটা কিছুতেই মেনে নিতে পারল না। নওয়াজ মির্জা ছেলের উদ্দেশ্যে বলেন, রাজ্ঞা আছে কেন আমার আব্বা যান? কেউ কিছু কইছে? বৈশা মাথাটা ঠান্ডা করো আব্বা যান। আপনি পায়রাদের বাড়িতে গেছিলেন? আখিদয় জ্বলে উঠল ক্রোধে। এ ঘটনা তাহলে ইফাতের কান পর্যন্ত পৌঁছে গেছে। এজন্যই ছেলে ওনার রাগান্বিত। নওয়াজ মির্জা নিজের মনকে বুঝ দিলেন, এখন রাগলে চলবে না, পরিস্থিতি গোলমেলে হয়ে যাবে। ছেলের রাগ সামলানো বড্ড মুশকিল এবং কঠিন একটি কাজ। ইফাত আবারও গর্জে উঠল, কি হলো আব্বা, উত্তর দেন না কেন? আপনি কেন অপমান করছেন পায়রা বাবারে? আমার আব্বা কি এতটা খারাপ মানুষ? তুই তোর আব্বারে ভুল বাস্তাছস বাপ, আমার কথাটা হুন। আর কি শোনার আছে আব্বা? আতিফ রেজেমনে পিটাইলেন, তাতেও আমি আপনার কিচ্ছু কই নেই, কারণ একজন পিতা হিসেবে আপনি ঠিক ছিলেন। কিন্তু এখন এগুলো কি শুনলাম আব্বা? তোরে ভুল বুঝেছে মাস্টারে। স্যারের সঙ্গে আমার কোনো কথাই হয় নাই, ভুল বোঝাবে কি করে? গ্রামের মানুষ কি মিথ্যা বলবে আব্বা? আমাদের জায়গা জমির তো অভাব নাই, তাহলে কেন আপনি আরেকজনের জমি নিয়ে টানাটানি করেন? কেন মানুষের হয়রানি করেন? নওয়াজ মির্জা নীরব। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এই ছেলে সেই ছোট থেকে অন্যায় সহ্য করতে পারে না। ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন উনি ইফাতকে। এর পেছনে অবশ্য অনেক কারণও আছে। নিজের পাপ লুকিয়ে রাখার জন্য এতদিন তিনি ছেলেকে দূরে রেখেছিলেন, অথচ আজ কিনা ছেলে সব জেনে গেছে। সত্যি কি সব জেনেছে, নাকি শুধুমাত্র এই জমির ঘটনাটাই তার জানা? ছেলের ঘৃণা পাত্র হয়ে সে কিছুতেই বাঁচতে চান না উনি। ইফাত দম ফেলে বলল, আমি পায়রারে ভালোবাসি আব্বা, বিয়ে করলে পায়রারই করব।
আপনি কিছুতে আপত্তি করতে পারবেন না। আমি কিচ্ছু জানি না আপা, এই বিয়ে আপনাকে দিতেই হবে। মাস্টার তার মাইয়া কিছুতেই দিব না। তুই ওই মাইয়ারে ভুললা যা, আমি চেয়ারম্যানের মাইয়ার লগে তোর বিয়া দিব। চেয়ারম্যান কইছে তার অর্ধেক সম্পত্তি তোর নামে লেখা দিব। চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করলো ইফাতের। মনে হচ্ছে এ যেন সামনে বসে থাকা অর্ধবয়স্ক লোকটিকে ঝলসে দিবে এই দৃষ্টি দিয়ে। নেওয়াজ মির্জার কলিজা শুকিয়ে আসছে, ভয় বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। ছেলেটা একদম ওনার বাবার মতো রাগী হয়েছে। যৌবনে নেওয়াজ মির্জা একমাত্র ওনার বাবাকেই প্রচণ্ড ভয় পেতেন। কখনো বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। বাবা মারা গেছেন প্রায় ৩৫ বছর হতে চলল, অথচ ঠিক সেই একই তেজ এখন তিনি দেখতে পান নিজের ছেলের মধ্যে। ড্রেসিং টেবিলটা সজোরে ধাক্কা মেরে ফেলে দিল ইফাত। কেঁপে উঠলেন নওয়াজ মির্জা। ইফাত শাসন শব্দে বলল,